আজকে হলো 26শে জানুয়ারি 2025, দিনটা হলো রবিবার। আর আমরা সপরিবারে গাড়িতে করে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত। ধীরে ধীরে সকালবেলার প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে উলুবেড়িয়া শহর ক্রমশ জেগে উঠছে। এখন সময় ঠিক সকাল 6:20, আর সকালবেলার এই হালকা কুয়াশার মধ্য দিয়ে আমাদের কিন্তু যাত্রা শুরু হয়ে গেল। এখন সময় ঠিক সকাল 6:35, আর আমরা ধুলোগড়ের কাছে ভারত পেট্রোলিয়ামে তেল ভরে নিচ্ছি। আগে গাড়ি খাওয়াটা হয়ে যাক, তারপর আমরা রওনা দেবো টুয়ার্ডস প্রয়াগরাজ। তো আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলা অ্যাটেন্ড করতে। আর রবিবার ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস মহাকুম্ভ মেলা। এখানে গাড়িটি ফুল ট্যাঙ্ক করতে গিয়ে তেল লাগলো 29.73 লিটার, আর এই তেলের দাম হলো 3123 টাকা 43 পয়সা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের রেট হলো 105 টাকা 6 পয়সা। হাই বাবাই, কি করছিস? এই ধুলোগড়ে ফুল ট্যাঙ্ক করার সময় কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 13,604 কিলোমিটার। ওই যে সামনেই ধুলাগড়ি টোল প্লাজা, আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা। আমরা এগিয়ে চললাম NH-16 বা চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে ওভারব্রিজ, ওটাই হলো কোনা এক্সপ্রেসওয়ের ওভারব্রিজ। তো আমরা পৌঁছে গেলাম কোনা। কোনার পর থেকে এই যে হাইওয়ে, এটি বর্তমানে NH-12-এরই অংশ। এখন সময় ঠিক সকাল 7:12, আর আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজাতে। আর ডানকুনি টোল প্লাজা বরাবরই মতো সবসময় কিন্তু এখানে ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এখানে এখন ভালোই ট্রাফিক জ্যাম। ডানকুনি টোল অতিক্রম করেই দেখতে পেলাম এক ঝাঁক বাইক রাইডারদের প্রিপারেশন। খুব সম্ভবত আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরা বাইক রাইডের প্রস্তুতি নিচ্ছে। ডানকুনি থেকেই শুরু হয়ে যাচ্ছে NH-19, আর এখানে দেখছি NH-19 এর কাজ প্রায় সম্পূর্ণ। এখন সময় ঠিক সকাল 9:45। আমরা এখানে সকাল 9:10-এ ঢুকেছিলাম, আর 9:45-এ বেরিয়ে যাচ্ছি। এই যে ভারত পেট্রোলিয়ামের এই যে পেট্রোল পাম্পটা দুর্গাপুরে একদম কাছেই, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ওয়াশরুম ইউজ করলাম। এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। NH-19-কে এখন ঢেলে সাজানো হচ্ছে। 6 লেনের হাইওয়ে তৈরি হচ্ছে। যেখানে যেখানে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে কিন্তু রাস্তাটা দেখতে দুর্দান্ত লাগছে। আর ওই যে সামনের গাড়িটিকে লক্ষ্য করুন, পিছনে একটা বড় মহাকুম্ভের পোস্টার ঝুলে চলে যাচ্ছে প্রয়াগরাজের দিকে। অনেকেই যাচ্ছে কিন্তু এইভাবে প্রাইভেট গাড়িতে করে। NH-19 থেকে এই যে বাম দিকের কাঠ দেখছেন, এটি হলো দার্জিলিং কাঠ। এখান থেকে দার্জিলিং এর দূরত্ব 514 কিলোমিটার। এখন সময় ঠিক সকাল 10:15। টিফিন করে আমরা কিন্তু আবার রওনা দিলাম। এখান থেকে দুর্গাপুর আর মাত্র 10 কিলোমিটার, আর এটা হলো 4 নম্বর টোল প্লাজা। আমরা এখন NH-19 ধরে যাচ্ছি,
আর আমরা এই মুহূর্তে অতিক্রম করে যাচ্ছি দুর্গাপুর সিটি। এখন সময় ঠিক বেলা 11টা, আর আমরা অতিক্রম করে যাচ্ছি আসানসোল, অর্থাৎ উলবেড়িয়া থেকে প্রায় 5 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল। পুরুলিয়া বাম দিকে 81 কিলোমিটার। ওই যে সামনে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডার। আর আমরা এখন বরাকর ব্রিজ দিয়ে বরাকর নদী অতিক্রম করে চলে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। ঠিক বেলা 11:10 আমরা পশ্চিমবাংলা সীমানা ছাড়িয়ে প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের মধ্যেই আছি। সামনেই পড়বে ঝাড়খণ্ডের প্রথম টোলগেট। এটাই হলো ঝাড়খণ্ডের প্রথম টোলগেট। টোলগেট অতিক্রম করে ফেললাম। এবার আমাদের প্রথম কাজ হবে এই গাড়ির পেটটা এবার ভর্তি করা। ভাবছি পড়াশোনাতে গিয়ে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নেব। ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। পরেশনাথ হলো ঝাড়খণ্ডের উচ্চতম পাহাড়। এর উচ্চতা হলো 4500 ফুট। এই পরেশনাথ জৈনদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তারা একে সামেদ শিখর বলে। 23তম তীর্থঙ্কর পরেশনাথের নামানুসারে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে। জৈন তীর্থঙ্করদের মধ্যে 20 জন, এই জৈন তীর্থঙ্করদের মধ্যে 20 জন এই পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন। আস্তে আস্তে তোপচাচির কাছাকাছি চলে এলাম। এখনো বারাণসী 380 কিলোমিটার বাকি। আমাদের আজকে গন্তব্যস্থল বারাণসী। আর আমরা এখন অতিক্রম করছি এই যে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। এই রেঞ্জটা চলে গেছে ওদিকে। আমার ডান দিকে ওই হলো সবুজ গাছপালায় মোড়া পরেশনাথ পাহাড়। জয় শ্রী শ্রী বাবা পরেশনাথ। তো আমরা এখন পরেশনাথের ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প, সেখানে আমরা কিন্তু তেলটা নিয়ে নিচ্ছি, মানে পেট্রোল নিয়ে নিচ্ছি। আর এই হলো NH-19, আর ওই হলো পরেশনাথের পাহাড়। একদম ওপরে পরেশনাথের মন্দির। এখন প্রায় 1টা বাজতে চললো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক পরেশনাথ পাহাড়ের কিন্তু সামনেই। এখান থেকে যদি তাকানো যায় সোজা পরেশনাথের যে মন্দির, সেই মন্দির দেখতে পাবো। ওই দেখো সোজা দেখা যাচ্ছে পরেশনাথের মন্দির। চারিদিকের এই যে দারুণ প্রাকৃতিক পরিবেশ, সেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। জয় শ্রী শ্রী পরেশনাথ। 25.49 লিটার পেট্রোল দিয়ে আমরা গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিলাম, কারণ আমাদের যেতে হবে আরো অনেক দূর। এখানে প্রতি লিটার পেট্রোলের দাম হলো 98 টাকা 7 পয়সা। আমাদের পশ্চিমবঙ্গে প্রতি লিটার পেট্রোলের মূল্য হলো 105 টাকা 6 পয়সা। অর্থাৎ পশ্চিমবাংলায় প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় 7 টাকা বেশি। আর দেখুন আমাদের গাড়ির পেছনের গ্লাসে মহাকুম্ভ প্রয়াগরাজ 2025 এর স্টিকার লাগিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। আমরা যাচ্ছি মহাকুম্ভের পথে। আমাদের সামনে আরো একটা গাড়ি আছে। রোড ট্রিপ করলে কি সুবিধা হয়, ঝাড়খণ্ডের এই দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশে কিন্তু সাক্ষী হয়ে থাকতে পারবেন।
এখন সময় ঠিক বেলা 2টো, আর এখন কিন্তু আমাদের লাঞ্চ টাইম। আমরা সঙ্গে নিয়ে এসেছি হোমমেড চিকেন বিরিয়ানি। সেই চিকেন বিরিয়ানি দিয়ে আমরা কিন্তু লাঞ্চ করে নিচ্ছি। আর গাড়িটা আমরা এখানে হল্ট করে দিয়েছি। এই হলো শালগাছের জঙ্গল, তার পাশে আমরা এখানে গাড়িটা একটু হল্ট করে দিয়েছি। এখানে একটু ছায়া আছে, আর এই জায়গাটা আমাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, আর কিছু লোকজনও আছে। আর তার ফলে এখানে কিন্তু আমরা খাওয়ার কিন্তু ব্যবস্থা করছি। তো আমরা গাড়ির পাশেই বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। চিকেন বিরিয়ানি দেখে কিন্তু বেশ খিদে পেয়ে যাচ্ছে, মানে এতক্ষণ খিদে পাচ্ছিল না, চিকেন বিরিয়ানি গন্ধটা পেয়ে বেশ খিদে পেয়ে যাচ্ছে। দেখি কি আছে, অনেক কিছু বেশ করেছো। কখন করলে এত কিছু? সকালে ভোরে উঠে করলাম, ঘুম পেয়ে যাচ্ছে। চাটনি আছে আবার, চাটনি। আমাদের এরকম খাচ্ছে এখন চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে? বাহ, এই টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি দিয়েই আমরা কিন্তু লাঞ্চটা করে নিচ্ছি। অন দ্য ওয়েতে এইভাবে খাওয়াটা দারুণ একটা ব্যাপার। এখন সময় ঠিক বেলা 2:35, আর এই এলাকাটা ঝাড়খণ্ডের হাজারিবাগের মধ্যেই পড়ে। এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস প্রয়াগরাজ। ওপরের সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম আওরঙ্গাবাদ এখনো 121 কিলোমিটার বাকি। এই হলো কনজেস্টেড চৌমাথার মোড়। এই স্থানটার নাম হলো বারহি। এখানে কিন্তু খুব একটা ট্রাফিক পুলিশ আমি দেখতে পেলাম না। যে যার নিজের মতো করে কিন্তু রাস্তা ক্রস করে যে যার গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছে। আমরা যেমন এই সেকেন্ড এক্সিট দিয়ে চলে যাচ্ছি টুয়ার্ডস প্রয়াগরাজ। বেশ কনজেস্টেড রোড, রাস্তার পাশে টোটো দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এছাড়াও কিছু গরু আবার রাস্তা ক্রস করছে। এখান দিয়ে খুব সাবধানেই যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য আজকে বারাণসী পর্যন্ত যাওয়া, কিন্তু বারাণসী এখান থেকে এখনো 281 কিলোমিটার পথ বাকি। এখন সময় ঠিক বেলা 3:30। বুঝতেই পারছি আজকে আর বারাণসী যাওয়া হবে না। ঝাড়খণ্ডের বাড়ির পর থেকেই দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যাম একটু একটু করে বাড়ছে, তার ফলে গাড়ির মুভমেন্ট সত্যি স্লো হয়ে গেছে। এই NH-19 দিয়ে যেতে যেতে বেশ ভালো সংখ্যক কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গাড়ি দেখতে পাচ্ছি। সামনে পেছনে বেশ কয়েকটা প্রাইভেট গাড়ি কিন্তু যাচ্ছে। এই মহাকুম্ভের অমোঘ টান সত্যি উপেক্ষা করা কিন্তু খুব মুশকিল। ওই দেখুন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেটের বাস, এরা সব মহাকুম্ভ যাচ্ছে। এরকম টুরিস্ট বাস রাস্তায় কিন্তু বেশ ভালো রকমই দেখলাম। এইরকম ফাঁকা রাস্তা পেলে গাড়ি ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। যাই হোক, আমরা এগিয়ে চললাম NH-19 ধরে। বেশ ভালোভাবেই কিন্তু আসছিলাম, তারপর হঠাৎ করেই পড়লাম এই ভালো মতো একটা জ্যামের মধ্যে। এরকম ট্রাফিক জ্যামে পড়লে বোঝা যায় ওয়েস্ট বেঙ্গল থেকে কত গাড়ি এসছে। আমার সামনে পেছনে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেটের গাড়ি দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে। যাই হোক, মাঝে মাঝে খুব ধীরে ধীরে এগোতে লাগলাম। এইরকম ট্রাফিক জ্যামের মধ্যে ধৈর্য ধরে গাড়ি চালানোটাই ব্যাপার। বাম দিকে টার্ন নিয়ে সার্ভিস রোডে চলে এলাম, যদি একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সার্ভিস রোডে এসে দেখলাম সেই কিন্তু ট্রাফিক জ্যাম। এখান থেকে আওরঙ্গাবাদ আর মাত্র 60 কিলোমিটার মতো, আর এই জায়গাটাতে প্রচন্ড রকমের জ্যাম।
চারিদিকেই কিন্তু ভয়ঙ্কর জ্যাম। আর আমরা প্রায় এখনো 10 মিনিট হলো এখানে আটকে আছি। গাড়ির চাকা কিন্তু গড়ছেই না। গুগল ম্যাপে দেখছি অনেকখানি জুড়ে কিন্তু লাল। বুঝতেই পারছি যেতে অনেক টাইম লাগছে। ডানকুনি থেকে এই যে আমরা ঔরঙ্গাবাদের কাছাকাছি চলে এলাম, পুরো রাস্তাটাই ডাইভারশান, ট্রাফিক জ্যামে কিন্তু ভর্তি। NH-19 বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কাজ চলছে। সেই কারণে যে জায়গাটাতে আমাদের আসার কথা 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যাচ্ছে। বোঝাই যাচ্ছে সামনে একটা ডাইভারশন আছে, তার ফলে এই জায়গাটা অত্যন্ত সংকীর্ণ হয়ে উঠেছে। একদম বড় বড় লরির পাশ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। বড় বড় লরির পাশে আমাদের এই গাড়িগুলোকে খেলনা গাড়ি বলেই মনে হচ্ছে। যাই হোক, অন্যান্য গাড়ির মতো ধীরে ধীরে এগোতে থাকলাম। যেভাবে সামনে গাড়ি যাচ্ছে সেভাবেই এগিয়ে চললাম। অবশেষে ট্রাফিক জ্যাম থেকে নিস্তার পেয়ে আমরা চললাম ঔরঙ্গাবাদের দিকে। রাস্তায় কিন্তু এই ধরনের বড় বড় লরিগুলোর জন্যই মূলত জ্যাম হচ্ছে। এছাড়া আছে বালির লরি, স্টোন চিপের লরি, গাড়ি বহনকারী লরি। তো এগুলোকে এই সমস্ত সাইসানের দিনগুলোতে কন্ট্রোল করলে ট্রাফিকটা কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ হয়ে যায়। অবশেষে আমরা চলে এলাম NH-19 একদম পাশেই এই হোটেল বৈষ্ণবী হাইটসে। এখন সময় সন্ধ্যে 7:25, রাত্রি হয়ে যাচ্ছে। তাই আমরা গাড়ি চালানোর রিস্ক না নিয়ে রাস্তার ঠিক পাশেই এই হোটেলে এসে উঠলাম। এই হলো হোটেলের রিসেপশন। ওই হলো NH-19। ঠিক এই হোটেলের সামনেই কিন্তু ওভারব্রিজের কাজ চলছে, তার ফলে ট্রাফিকটা এখানে খুব স্লো। সেই সকাল 6:20 জার্নি স্টার্ট করেছিলাম উলুবেড়িয়া থেকে। আর ঔরঙ্গাবাদের এই বৈষ্ণবী হাইটসে এলাম তখন ঠিক 7:30 বাজে। মানে 12 ঘন্টারও বেশি আমরা জার্নি করে ফেললাম। কিন্তু সেই হিসাবে কিন্তু খুব বেশি ডিস্টেন্স কভার করতে পারলাম না। মানে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের বারাণসী পৌঁছে যাওয়ার উচিত ছিল। রাস্তায় প্রচণ্ড রকমের ট্রাফিক জ্যাম, প্রচুর ডাইভারশান, সব কিছু নিয়ে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেল। আর মাঝে মাঝে এতটাই জ্যামে আটকে পড়েছি, গাড়ি আর নড়ছে না, চড়ছে না। তো এই করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর আমরা ঔরঙ্গাবাদের কাছেই এই বৈষ্ণবী হাইটসে বাধ্য একটা রুম নিয়ে নিলাম। এখানে এসি রুমের ট্যারিফ পড়লো 2300 টাকা। সব কিছু একটু ডিসকাউন্ট করেছে। আর এখন তো ডিমান্ড বেশি মহাকুম্ভের জন্য, রেট আর কমানো না। তো আমরা 3 জনেই এই ডাবল বেডের রুমে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। রুমটা আমি আমাদের দেখাচ্ছি। আর যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটা হলো 202। তো এবার চলুন রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম, আমাদের ম্যাডাম বসে আছে। আচ্ছা, এই হলো কিং সাইজ বিছানা। এটা অ্যাকচুয়ালি ডাবল বেড। এবার এখানেই আমরা 3 জন অ্যাডজাস্ট করে নেব। আর এসি আছে, যদিও এখানে ঠান্ডা, কিন্তু এসি চললে কি হয়, এসিটাকে একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি। আর তার ফলে রুমের মধ্যে সাফোকেশনটা থাকবে না। আর টিভি চলছে, বড় একটা ওয়ার্ড্রোব আছে, 3টে টাওয়েল দিয়েছে। আর এখানে শ্যাম্পু, সাবান সবই আছে। আর ওদিকে 2টো চেয়ার, টি টেবিল, এগুলো সব আছে। আচ্ছা, এদিকে একটা বড় বারান্দা আছে। এই হলো বারান্দা, বিশাল একটা বারান্দা দেখতে পাচ্ছি। আর অন্ধকারের পরিবেশটা হচ্ছে এরকম। আর এই হচ্ছে এখানে একটা বাথরুম। এই হচ্ছে বাথরুম, এদের সবই ব্যবস্থা আছে। গাড়িতে আমরা অনেকক্ষণ জার্নি করে ফেললাম। যদিও আমরা টিফিন করেছি, লাঞ্চ করেছি, তারপরে কিন্তু এখন আমাদের একটু খিদে পাচ্ছি। আর এখানে এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্তোরাঁ আছে, ওই হচ্ছে রেস্টুরেন্ট, আমরা ওখানেই যাচ্ছি। এদের রুম সার্ভিসও আছে, তো
তবে আমরা ওখানে গিয়েই খাবো। আমাদের ওম ওখানে বসে আছে। ওম চলে এসো। এই হলো রেস্তোরাঁর এন্ট্রান্স। এখন সময় ঠিক সন্ধ্যে 8:10 আর রেস্তোরাঁর ভেতরে পরিবেশ বেশ জমজমাট। ডিনার করতে কিন্তু অনেকেই চলে এসেছে। ক্ষুধার অনুভূতি নিয়ে আমরা কিন্তু একটা টেবিলে বসে গেলাম। আমাদের ওমস কিন্তু মেনু দেখছে, বুঝতেই পারছেন প্রচুর কিন্তু খরচ হয়ে যাবে। শেষ পর্যন্ত মেনু অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পর ঠিক করলাম আমরা নেব 4টে বাটার নান আর 1 প্লেট কড়াই চিকেন। 1 প্লেট কড়াই চিকেনের দাম হচ্ছে 500 টাকা আর বাটার নান 50 টাকা করে। 4টের দাম পড়বে 200 টাকা। 3 জনের জন্য 700 টাকার বাজেট। তো এসে গেছে বাটার নান, এই যে চিকেন কড়াই। এই হচ্ছে তোমার চিকেন কড়াই আর ওই হচ্ছে বাটার নান। তো আজকে আমাদের ডিনারটা কিন্তু হচ্ছে বাটার নান আর চিকেন কড়াই দিয়ে। ঠিক আছে, দেখাই যাক কেমন। এই হচ্ছে কড়াই চিকেনের পিস, মানে সবই কিন্তু হাড়যুক্ত পিস দিয়েছে আর খুব টেস্টফুল হয়েছে। দারুণ লাগছে কিন্তু খেতে, দারুণ। আমাদের ওমকে একবার জিজ্ঞাসা করি, ওম কেমন হয়েছে? খুব ভালো লাগছে। তোমার কেমন হয়েছে? রিচ। গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। আমরা ঔরঙ্গাবাদের মেন যে এরিয়া সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। এখান থেকে কিন্তু গঙ্গা নদীর কাছেই, আর আমরা NH-19 একদম পাশেই একটা হোটেলে আছি আর এর নাম হলো বৈষ্ণবী হাইটস। এখানকার রুমগুলো মোটামুটি ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও ভালো, তবে রুমগুলো একটু ছোটো। এই বৈষ্ণবী হাইটসের যে রেস্তোরাঁ আছে সেটা কিন্তু অসাম। এখানকার যে খাবারটা দিচ্ছে একদম ফ্রেশলি প্রিপেয়ার, মানে দারুণ লাগলো খেতে। আর এদিকটা দেখুন, পুরো মাঠের পর মাঠ। আর আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত ওয়েদার, কুয়াশা নেই আর হালকা হালকা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। এখন সময় ঠিক সকাল 6:30 আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল প্রয়াগরাজ। এখন সময় ঠিক সকাল 6:45 আর আমরা এই হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। मैं सिर्फ फोटो लूंगा तुम्हारा। চলো চলো। আমরা দাঁড়িয়ে আছি NH-19 পাশে, এই যে হোটেল বৈষ্ণবী হাইটস। তো এখানে আমরা নাইট স্টে করলাম, খুব ভালোই হলো। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। আর এখানে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বেশিরভাগ গাড়ি দেখছি এখানে ওয়েস্টবেঙ্গল থেকেই এসছে আমাদের মতোই। এবার আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, আর চারিদিকটা এবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন সকাল 6:53 আর আজকে হলো 27 জানুয়ারি 2025। আর আমাদের কিলোমিটার দেখাচ্ছে 14,135 কিলোমিটার। এখানে পর্যন্ত আমরা অ্যাভারেজ পাচ্ছি 13.4 কিলোমিটার পার লিটার। এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস প্রয়াগরাজ। মেন NH-19টা উপরে হচ্ছে আর আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এখন গিয়ে একটু পরে গিয়ে উপরে উঠবো। এখন NH-19 তো খুব ভালোভাবেই কনস্ট্রাকশনের কাজ চলছে। 5 বছর লাগবে অন্তত পুরো NH-19 মোকাবিলা থেকে বাংলাদেশ পর্যন্ত পুরো ঠিকঠাক হতে। 5 years লাগবে। অনেকখানি কাজ হয়ে গেছে, অনেক কাজ এখনো বাকি। তাই রাস্তার মাঝে মাঝে কিন্তু ডাইভারশন আছে,
মাঝে মাঝে রাস্তা খারাপ পাচ্ছি, মাঝে মাঝে কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের আসতে কালকে খুব দেরি হলো, তাই আজকে আমরা ভোর ভোর বেরিয়ে যাচ্ছি। ভোর ভোর নয়, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন সময় ঠিক সকাল 6:58, আর আমরা আমাদের প্ল্যান বি অনুযায়ী 7টার মধ্যে কিন্তু বেরোতে পেরেছি। প্ল্যান এ ছিল সকাল 6:30টার মধ্যে বেরোনো, হলো না। প্ল্যান বি হচ্ছে 7টার মধ্যে, তো 7টার মধ্যে আমরা বেরোতে পেরেছি। এখন সময় ঠিক সকাল 7:16, আর আমরা এখন অতিক্রম করছি সোন নদীর উপর, ডেইরি অন সোন ব্রিজ। তো ওদিকটা হচ্ছে ডেইরি। আগে এই ব্রিজে ভয়ঙ্কর জ্যাম হতো, তো সেই পরিস্থিতি পাল্টে গেছে। এখন আমরা দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি ডেইরি। এখন সময় ঠিক সকাল 7:20, অর্থাৎ আওরঙ্গাবাদের বৈষ্ণবী হাইটস হোটেল থেকে এই ডেইরি আসতে আমাদের সময় লাগলো ঠিক 20 মিনিট। মুঘলসরাই বারাণসী সোজা। রাস্তার এত কাজ হচ্ছে যে সকাল সকাল বেরিয়ে ভাবলাম একটু রাস্তাটা হয়তো খালি পাবো, তা কিন্তু আর হলো না। এখন সময় হলো সকাল 8:30, আর এখনই গুগল ম্যাপে পুরো রেড হয়ে গেছে, আর রাস্তাও পুরো একদম কোনো রকমে আমরা এগোচ্ছি। মাঝে মাঝে একটু গ্যাপ পেলে ভালো এগোচ্ছি, নাহলে খুব ধীরে সুস্থে আমরা এগোচ্ছি। এই জ্যামটা সত্যি, আমরা যে মহাকুম্ভে যাচ্ছি খুব ভালো লাগছে। লাইন দিয়ে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। মুঘলসরাই বাম দিকে। এখন সময় ঠিক সকাল 10টা, আর আমরা অতিক্রম করে যাচ্ছি মুঘলসরাই। আর এরপরেই কিন্তু পড়বে গঙ্গা নদী। সেই গঙ্গা নদী অতিক্রম করলেই আমরা কিন্তু পৌঁছে যাবো বারাণসী। প্রয়াগরাজ। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু ভালো মতো জ্যামে আটকে পড়ছি। চারিদিকে শুধু লরি আর লরি, মানে এত লরি, কোথাও কোনো ডাইভারশন থাকলেই সেখানে জ্যাম হয়ে যাচ্ছে। বারাণসীতে ঢোকার ঠিক আগে একটা বেশ বড় সড়ো ট্রাফিক জ্যামের মধ্যে কিন্তু ফেসে গেছে। আর একটুখানি গেলেই কিন্তু গঙ্গা নদী, তো সেখানে যেতেই পারছি না। আর গুগল ম্যাপেও দেখলাম গঙ্গা নদীর পর পুরো রাস্তাটা নীল, কিন্তু গঙ্গা নদীর ঠিক আগে পর্যন্ত এরকম ভয়ঙ্কর জ্যাম। আর আমাদের আর মাত্র 120 কিলোমিটার রাস্তা বাকি প্রয়াগরাজ যাওয়ার জন্য, তার আগেই এই ধরনের ট্রাফিক জ্যামে ফেসে গেছি। অবশেষে একটা বিশাল ট্রাফিক জ্যাম পেরিয়ে আমরা গঙ্গা নদী ক্রস করলাম এবং আমরা বারাণসী ঢুকে গেলাম। এখন সময় ঠিক বেলা 12:30। আমাদের কিন্তু 12টার মধ্যেই প্রয়াগরাজ চলে যাওয়ার কথা ছিল। তার মানে আমরা প্রায় 2 ঘন্টা মতো এই জ্যামে কাটিয়ে ফেললাম।
অবশেষে বারাণসী অতিক্রম করে আমরা যাচ্ছি প্রয়াগরাজের দিকে। বারাণসীতে ঢোকার ঠিক আগেই, মানে গঙ্গা নদী পেরোনোর আগেই, মানে রাস্তার কাজের জন্য একটা প্রবল জ্যাম তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের স্লো লরিগুলো এর জন্য দায়ী। লরিগুলো এদিক ওদিক করে গিয়ে জ্যাম সৃষ্টি করেছে, কৃত্রিম জ্যাম যাকে বলে। এখন আর জ্যাম নেই, এখন আমরা ঠিকঠাক এগোচ্ছি। প্রয়াগরাজ, কানপুর, দিল্লি, বারাণসী বাম দিকে। মানে মানুষেরা কত কষ্ট করে যাচ্ছে। খড় পেতে গদি করেছে। লরির উপর, ছোট লরির উপর উঠে পড়েছে, তারপর খড় দিয়ে গদি করে উপরে ব্যাগ ঝুলছে। বারাণসী অতিক্রম করার পরই আমরা কিন্তু পাচ্ছি লরি এবং ট্রাক মুক্ত হাইওয়ে। তার ফলে এখন কিন্তু ট্রাফিক অত্যন্ত ফাস্ট। এখন প্রায় বেলা 2টো, আর আমরা অবশেষে একটা বিশাল জ্যাম থেকে বেরোতে পারলাম। ওখানে আসলে লরি এবং প্রাইভেট গাড়িগুলোকে আলাদা করে দিচ্ছে, লরিগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে, আর প্রাইভেট গাড়ি প্যাসেঞ্জারদের এদিক দিয়ে পাঠানো হচ্ছে। তো আমরা কোনো রকমে এদিক দিয়ে চলে এলাম। তো একজন পুলিশ হেল্প করলো এদিক দিয়ে চলে যেতে, তো আমি এদিক দিয়ে বেরিয়ে গেলাম। আর এই মুহূর্তে কিন্তু রাস্তা বেশ ফাঁকা। এখন কিন্তু বেশ ভালোই লাগছে, আমরা কিন্তু একটা লরি মুক্ত রাস্তা পেয়েছি, আর তারপরে রাস্তা পুরো ক্লিয়ার। প্রয়াগরাজ 96 কিলোমিটার। আমাকে তো বুদ্ধি বাড়ি দিল। আমি তো মাকে বললাম বারাণসী থেকে এলাহাবাদ, এই যে দীর্ঘ 120 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটিকে সম্পূর্ণভাবে কিন্তু ট্রাফিক মুক্ত করা হয়েছে। অনেকগুলি ওভারব্রিজ আছে এই হাইওয়ের মধ্যে। বর্তমানে এই হাইওয়েটি NH-19-এরই অংশ। এবার কিন্তু এই বারাণসী প্রয়াগরাজ হাইওয়ে থেকে আমাদের বাম দিকে টার্ন নিতে হবে প্রয়াগরাজের দিকে যাওয়ার জন্য। সোজা চলে গেলে আপনি চলে যাবেন লখনউ। এই দেখুন, এই জায়গাটা থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নিচ্ছি। এই রাস্তায় চলে গেছে সোজা প্রয়াগরাজের দিকে ঝুসি হয়ে। যাই হোক, এবার কিন্তু আমরা উঠে পড়লাম ঝুসি রোডে। এই রোডটির অপর নাম হলো ক্র্যান্টাং রোড। এই রাস্তায় চলে গেছে সোজা প্রয়াগরাজের দিকে। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে সঙ্গম সোজা, প্রয়াগরাজ সোজা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখতে পেলাম সঙ্গমের রাস্তা। আর এই ঝুসি রোডে ঢোকার পর থেকেই দেখতে পাচ্ছি সঙ্গমের রাস্তায় একটু ট্রাফিক জ্যাম।
আমরা সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সঙ্গম এখনো 10-12 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি পার্কিং জোন হিসাবে তৈরি করা হয়েছে। বাস বা অন্যান্য বড় বড় গাড়ি এলে এইসব জায়গাতেই কিন্তু পার্কিং করতে হবে। এখান থেকে শুরু হয়ে গেল পার্কিং জোন। এবার দেখুন ডান দিক বাঁ দিকের যে ফাঁকা ফাঁকা মাঠগুলো সব ধীরে ধীরে কিন্তু এই সমস্ত বাসে ভর্তি হয়ে যাচ্ছে। মেলা প্রাঙ্গণ থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই সমস্ত বাসের পার্কিংগুলো কিন্তু করা হয়েছে। রাস্তা দুদিকে বিস্তীর্ণ মাঠের প্রান্তর। এখানে হাজার হাজার বাস বা অন্যান্য গাড়ি কিন্তু থাকতেই পারে। ওই দেখুন রাস্তার ডান দিকে কত বাস পার্ক করা আছে। আগে এলে আগে ভিত্তিতে এই সমস্ত পার্কিং স্পটগুলো কিন্তু পাবেন। যত আগে আসবেন তত সঙ্গমের কাছাকাছি পার্কিং স্থলগুলো পাবেন। প্রচুর এখানে বাস রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাস, প্রাইভেট কার সব কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সিকিউরিটি খুব কড়া। প্রতি মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ আছে যারা সন্দেহ হলে গাড়ি চেক করছে। এটা একটা পার্কিং। ঝুসি প্রয়াগরাজের দিকে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম। এখানে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে কিন্তু পরপর সব পার্কিং। যেমন এই জায়গাটাতে দেখছি ছোট গাড়ি পার্কিং। এখানে কিন্তু কোনো বাস নেই, অর্থাৎ যত সামনের দিকে এগোবো তত ছোট গাড়ি পার্কিংগুলোই আমরা দেখতে পাবো। আর ওই যে ডান দিকে দেখুন তীর্থযাত্রীদের হেল্প করার জন্য তৈরি হয়েছে থানা। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজের ঝুসিতে। আমরা কিন্তু আর এগোতে পারলাম না, পুলিশ আমাদের এখানেই আটকে দিল। এবার বললো যে ডান দিকে যে পার্কিং ওখানে গিয়ে আপনাদের গাড়িটা পার্ক করতে হবে। গুগল ম্যাপ দেখে বুঝতে পারলাম এই পার্কিং থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর এখান থেকে প্রয়াগরাজের সঙ্গম ঘাট প্রায় 5 কিলোমিটার। আর এখানেই আপনাকে গাড়ি পার্ক করে হয় আপনাকে হেঁটে যেতে হবে, নাহলে ই রিক্সা বা কোনো ঠেলা গাড়ি পেলে তাতে করে আপনাকে আপনার হোটেল বা অন্য গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। তো আমাদের হোটেল যেখানে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে আমাদের গাড়ি পার্ক করতে হচ্ছে। এখান থেকে ই রিক্সা করে আমরা হোটেলে চলে যাব। আর আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। কোনো প্রাইভেট গাড়ি অ্যালাউ হচ্ছে না সঙ্গমের দিকে যেতে। তো হোটেল থেকে সঙ্গম মাত্র 500 মিটার, সেই কারণে খুব কড়াকড়ি। তো লাকিলি আমরা এখানে পার্কিংটা পেয়ে গেলাম, তাই এখানে আমাদের গাড়ি পার্ক করে দিচ্ছি। যারা যারা গাড়ি নিয়ে আসছেন সবাইকে কিন্তু এখানেই গাড়ি পার্ক করতে হচ্ছে। তো যা দেখছি এটাও যথেষ্ট বড় পার্কিং স্পেস। এখানে সবাই গাড়ি এমনভাবে পার্ক করেছে যে গাড়ির এন্ট্রি এবং এক্সিট যেন সুবিধাজনক হয়। এই হলো পার্কিং এরিয়ার বেশ কিছুটা অংশ, যেখানে এন্ট্রি এবং এক্সিটের জন্য বেশ চওড়া রাস্তা করে দেওয়া আছে। প্রয়াগরাজের এই ঝুসিতে গাড়ি পার্ক করে আমরা এবার চললাম হোটেলের দিকে। এই ব্লগের পরবর্তী অংশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন। কলকাতা টু প্রয়াগরাজের রোড ট্রিপ এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।